আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে সাময়িক ওয়াকআউটের পর আবার বৈঠকে যোগ দিয়েছে বিএনপি। বৈঠকে 4 সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করার আলোচনা থেকে দলটি ওয়াকআউট করে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে একে একটি ঐতিহাসিক দলিল হিসেবে রেখে যেতে চান। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 20তম বৈঠকের আলোচ্যসূচিতে ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান এবং সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা। বেলা 11:30টায় বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সাময়িক ওয়াকআউট করে বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, 4টি প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিরুদ্ধে বিএনপি। নির্বাহী বিভাগের যদি অথরিটি না থাকে, বাট অ্যাকাউন্টেবিলিটি থাকে, রেসপন্সিবিলিটি থাকে, সেটা ঠিক হবে না। সুতরাং নির্বাহী বিভাগের অথরিটি এক্সারসাইজের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে। সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। কিছু সময় পর বিএনপি আবার বৈঠকে যোগ দেয়। এদিকে বৈঠকের মাঝেই ফরেন সার্ভিস একাডেমিতে জরুরি ফায়ার অ্যালার্ম বেজে উঠলে কিছুক্ষণের জন্য বৈঠক স্থগিত থাকে। এর আগে বৈঠকের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্রের মৌলিক 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সকলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করার আশাবাদ জানান তিনি। প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হচ্ছে, যা বাংলাদেশে নতুন করে ফ্যাসিস্টদের পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় বিএনপি, তবে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নাজিবুর রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। রাজধানীর শাহবাগে এ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা হচ্ছে, যা সঠিক নয়। এ সময় শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন তিনি। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজগুলো শুরু হয়ে গেল। আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে তুলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে, আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। 15 বছর বিএনপির নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চাপ সৃষ্টি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে চাঁদাবাজির ঘটনায় হতাশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এসব ঘটনা এড়িয়ে তরুণদের দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।
সংসদ নির্বাচন সহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র সচিব, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। বৈঠকে ডক্টর ইউনূস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবার কথা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ছোট হোক বা বড় সব ধরনের ঘটনা আমলে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। যে ট্যারিফ টকস, তারপরে কাউন্টার টেরোরিজম, আমাদের ইলেকশনের প্রস্তুতি, কনসেনসাস কমিশনের যে ডায়ালগগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। প্রফেসর ইউনূস পুরো ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স, কোনো ধরনের কোনো টলারেন্স টেরোরিস্টদের প্রতি শো করা হবে না, জিরো টলারেন্স। উনি এটা দায়িত্বহীন কণ্ঠে জানিয়েছেন। আর আজকে আপনি জানেন, আজকে রাতে আমাদের প্রতিনিধি দল ইউএসএ যাচ্ছেন। আজকে টক্সটা শুরু হওয়ার কথা, ট্যারিফের টক্স হওয়ার কথা। সেইটা আমরা আশা করছি যে এই টক্সটা ভালোভাবে কনক্লুশন হবে এবং আমরা এই প্রতিনিধির সাথে, যদিও টক্সে থাকবেন না, বাট প্রতিনিধির সাথে একটা গ্রুপ অফ বিজনেসম্যানও যাচ্ছেন। থ্যাংক ইউ। দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন চায় দাবি করে জামায়াতে ইসলামী জানিয়েছে, এই পদ্ধতিতে নির্বাচন হলে সরকার গঠনে বেশিরভাগ মানুষের মতামত প্রাধান্য পাবে। রাজধানী মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিকের সাথে সৌজন্য সাক্ষাতের সময় দলটির আমির ডাক্তার শফিকুর রহমান একথা জানান। পরে ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দুদেশের ব্যবসা বাণিজ্য সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। পার্ক ইয়ং-শিক বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতির দেশ উল্লেখ করে দ্রুতই ট্যারিফ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ বর্তমান রাজনৈতিক অবস্থার সম্পর্কেও আলাপ করেন দুই নেতা। নির্বাচনের পিআর পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে সম্মানিত অ্যাম্বাসেডরকে অবহিত করা হয়েছে যে বাংলাদেশের ভোটারদের বেশিরভাগ প্রতিনিধিত্বকারী যে সমস্ত রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতির পক্ষে, এবং প্রত্যেকটি ভোটারের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে একটি উপযুক্ত পদ্ধতি। এ সম্পর্কে ঘরোয়া আমাদের দৃষ্টিভঙ্গিটা তিনি সেখানে উল্লেখ করেছেন। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের লক্ষ্যে প্রসিকিউশন তাদের শুনানি শেষ করেছে। আগামীকাল এ বিষয়ে আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করবে। এর আগে সকালে এই মামলায় মোট 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং তাদের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলায় মোট 30 জন আসামির মধ্যে কারাবন্দী আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশ, এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। গত 30 জুন এই মামলায় অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সেদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া সাভারে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 7 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। টানা বর্ষণে চট্টগ্রাম শহরের বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রামে গত কয়েকদিন ধরে চলছে টানা বৃষ্টি, এতে নগরীর বেশ কিছু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস জানায়, আজ বেলা 12টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় নগরীতে 102.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ভারী ও মাঝারি বৃষ্টির ফলে শহরের চকবাজার, ওয়াসা এবং প্রবর্তক সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। পাশাপাশি পাহাড় ধসের আশঙ্কায় এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানে সরে যাবার আহ্বান জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজ ফারিয়া তাজনিম জ্যোতি নামে এক নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার রাত 9:15টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ফুটপাত দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। স্থানীয়রা ম্যানহোল থেকে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ম্যানহোলের ভেতর ঘণ্টাব্যাপী চেষ্টার পরও নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, ম্যানহোলটির গভীরতা প্রায় 10 ফুট। দিনভর বৃষ্টি হওয়ায় পানিতে তলিয়ে যায় ম্যানহোলটি। এখনও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। চট্টগ্রাম বিমানবন্দরে শারজাগামী এক যাত্রীর কাছ থেকে 22 লাখ টাকা মূল্যের দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে নিরাপত্তা কর্মীরা। এ ঘটনায় আটক করা হয়েছে এক যাত্রীকে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি G9521-এর শারজাগামী যাত্রী মোহাম্মদ আব্দুল মাজিদকে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তারা শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মোহাম্মদ আব্দুল মাজিদকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারের রাজস্ব শুল্ক ফাঁকি দিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে পতেঙ্গা থানায় মামলা দাখিল করা হয়। আজ চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রা বাজারে ডলারের দাম কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ডলারের সর্বোচ্চ দাম 122 টাকা 95 পয়সা ও সর্বনিম্ন দাম 122 টাকা 60 পয়সা। চলতি মাসে সামগ্রিকভাবে ডলারের দাম ওঠানামা করছে। এছাড়া দেশের মুদ্রা বাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে দাম বেড়েছে ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের। ব্রিটিশ পাউন্ড স্টার্লিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 164 টাকা 70 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে 165 টাকা 28 পয়সা। ইউরো কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে 143 টাকা 93 পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে 144 টাকা 39 পয়সা। দাম অপরিবর্তিত আছে রুপি ও ইয়েনের। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।